সঙ্গীতের বিশাল আকাশে এমন কিছু নক্ষত্র রয়েছে যাদের আলো কখনো ম্লান হয় না। নুসরাত ফতেহ আলী খাঁ ছিলেন এমনই এক উজ্জ্বল নক্ষত্র। তিনি কেবল একজন গায়ক ছিলেন না, ছিলেন সুরের এক জাদুকর, যার কণ্ঠের ইন্দ্রজালে বাধা পড়ত বিশ্বের কোটি কোটি শ্রোতা। তার জীবন ছিল সুরের সাধনায় উৎসর্গীকৃত এক মহাকাব্য, যেখানে আবেগ ঐশ্বরিক সুরের সাথে এক অপূর্ব মেলবন্ধন ঘটেছিল। তার জন্য সঙ্গীত জীবন এবং অকাল প্রয়াণের প্রতিটি অধ্যায় যেন এক একটি আবেগঘন উপাখ্যান। 1970 দশকের শেষ দিকে অনেকটা হঠাৎ করে আবির্ভাব ঘটেছিল পাকিস্তানের কাওয়ালি গায়ক নুসরাত ফতেহ আলী খান, যিনি পরবর্তী কয়েক বছরের মধ্যেই পরিণত হয়েছিলেন বিশ্ব সঙ্গীত জগতেরই এক তারকায়। কিভাবে তার আত্মপ্রকাশ আর কি করে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল তা জানব সুমাইলা জাফরির বর্ণনায়। কাওয়ালির একজন ভবিষ্যৎ তারকা হিসেবে নুসরাত ফতেহ আলী খানের সম্ভাবনা প্রথম অনুভব করেছিলেন ইংল্যান্ডের বার্মিংহাম শহরের এক রেকর্ড ব্যবসায়ী। তার নাম মোহাম্মদ আইয়ুব। বার্মিংহাম শহরে তার একটি দোকান ছিল, যেখান থেকে তিনি এশিয়ান মিউজিকের রেকর্ড বের করতেন। 1977 সালে একদিন সকালে তার হাতে পৌঁছালো কতগুলো টেপ, যাতে পাকিস্তানের কিছু নবীন গায়কের গান ছিল। তিনি যখন সেগুলো শুনতে বসলেন, বিশেষ করে একটি কণ্ঠ তাকে চমকে দিল। আমার মনে হলো, এ যে এক দেবদূতের কণ্ঠ। আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম এমনই উঁচু পর্দার মিষ্টি আর নেশা ধরানো আওয়াজ তার। আমরা শুনেই যাচ্ছি, আর সেই কণ্ঠস্বর যেন আমাদের আরো বেশি করে পেয়ে বসেছে। আমার জন্য এ ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। আমরা উপলব্ধি করলাম আমরা এক বিশ্বমানের কণ্ঠ আবিষ্কার করেছি, আর একে আমাদের সারা দুনিয়ার সামনে তুলে ধরতে হবে। এই কণ্ঠ ছিল নুসরাত ফতেহ আলী খানের। মোহাম্মদ আইয়ুব কাল বিলম্ব না করে নুসরাত ফতেহ আলী খানের সাথে চুক্তি করে ফেললেন তার 4টি অ্যালবাম বের করার জন্য। নুসরাত ফতেহ আলী খানের জন্ম পাকিস্তানের শিল্প শহর ফয়সালাবাদে। তার পূর্বপুরুষরা কয়েক প্রজন্ম ধরে কাওয়ালি গায়ক। এই কাওয়ালি হচ্ছে এক ধরনের ভক্তিমূলক সুফি সঙ্গীত, যার উৎপত্তি 13শ শতাব্দীতে। মোহাম্মদ আইয়ুবের সাথে নুসরাত ফতেহ আলী খানের মুখোমুখি সাক্ষাৎ হয় 1980 সালে ইংল্যান্ডে। আমরা নুসরাত ফতেহ আলী খানকে আমন্ত্রণ জানালাম প্রথমবারের মতো ইংল্যান্ডে কিছু অনুষ্ঠান করার জন্য। এর মধ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বার্মিংহামে। বার্মিংহামের অনুষ্ঠানে মোটেও বেশি লোক হয়নি, 1000 খানেক দর্শক বসতে পারে। এমন মিলনায়তনে লোক হয়েছিল 50 থেকে 60 জনের মতো। কারণ ওই অনুষ্ঠানের প্রচারের দায়িত্ব ছিল যার উপর, তারা ঠিক জানতো না কিভাবে একজন নতুন শিল্পীকে তুলে ধরতে হবে। কিন্তু ওই অনুষ্ঠানটি শুনে আমার মনে হলো এতে আরও অনেক বেশি লোক হওয়া উচিত ছিল। মোহাম্মদ আইয়ুব ঠিক করলেন তারা নিজেরাই পরের সপ্তাহে নুসরাত ফতেহ আলী খানের আরেকটি অনুষ্ঠানের আয়োজন করবেন। তাই হলো। আর এই অনুষ্ঠানের জন্য তারা খুব জোরে সোরে প্রচারাভিযান চালালেন, যাতে অনেক লোক সমাগম হয়। এই দ্বিতীয় অনুষ্ঠানটির সকল টিকিট বিক্রি হয়ে গেল। মিলনায়তন এমনভাবে ভরে গেল যে সবাই বসার সুযোগ পাননি, অনেকেই করিডোরে দাঁড়িয়ে গান শুনতে হয়েছিল। এরপর নুসরাত ফতেহ আলী খানকে আমরা ইংল্যান্ডের অন্যান্য শহরগুলোতে নিয়ে গেলাম, যেখানে এশিয়ানরা বড় সংখ্যায় বাস করেন। সেই অনুষ্ঠানগুলোতেও খুব ভালোভাবে উতরে গেল। কিন্তু তখন পর্যন্ত নুসরাত ফতেহ আলী খানের গান শুনছিলেন কেবল এশিয়ান শ্রোতারাই। কিন্তু সেই চিত্রটা একেবারেই পাল্টে গেল 1985 সালে। সে বছর গ্রীষ্মকালে অ্যাসেক্সে অনুষ্ঠিত হয়েছিল ব্রিটিশ বিশ্ব সঙ্গীত উৎসব বা ওম্যাড। সেই উৎসবে এক রাতে নুসরাত ফতেহ আলী খান আর তার দল, যাকে বলা হতো পার্টি, মঞ্চে উপস্থিত হলেন। বলা হয় সেদিনের সেই অনুষ্ঠান নুসরাত ফতেহ আলী খানের সঙ্গীত জীবনের গতি ধারায় বদলে দিয়েছিল। বলছিলেন রিয়েল ওয়ার্ল্ড রেকর্ডস ম্যানেজার অ্যামান্ডা জোন্স। এই রেকর্ড লেবেলটি চালু করেছিলেন ইংরেজ গায়ক পিটার গ্যাব্রিয়েল, যিনি বিশ্ব সঙ্গীত উৎসবের অন্যতম প্রতিষ্ঠাতা। আমি মনে করি নুসরাত ফতেহ আলী খানকে নিয়ে পরবর্তীকালে সারা বিশ্বে যে মাতামাতি তৈরি হয়, আমার মতে তার সূচনা অ্যাসেক্সের মার্সি আইল্যান্ডের সেই ওমেড ফেস্টিভ্যাল থেকেই। তাতে তিনি কাওয়ালি পরিবেশন করেছিলেন প্রধানত শ্বেতাঙ্গ শ্রোতাদের সামনে, যারা এর আগে হয়তো কখনোই এ ধরনের গান শোনেননি। সেই রাত্রির কথা মনে আছে মোহাম্মদ আইয়ুবেরও। সেই অনুষ্ঠানটির মঞ্চ ছিল সমুদ্রের পাড়ে, ঠান্ডা হাওয়া বইছিল।
নুসরাত ফাতে আলীর পা ঠান্ডায় জমে গিয়েছিল। তিনি বললেন এ অবস্থায় তিনি মঞ্চে বসে গান গাইতে পারবেন না। তখন তার জন্য কিছু কম্বল, বালিশ এসব নিয়ে আসা হলো। সেগুলো তার পায়ে জড়িয়ে দেওয়া হলো। তার চারপাশে দেওয়া হলো কয়েকটি হিটার। তারপর তিনি গাইতে শুরু করলেন। আর সে যে কি গান তিনি গাইলেন আমি তা ভাষায় বর্ণনা করতে পারবো না। অ্যামান্ডা জোন্স বলছিলেন, উপস্থিত শ্রোতাদের জন্য যেমন তেমনি নুসরাতের জন্য এটি ছিল মোড় বদলকারী মুহূর্ত। তিনি হয়তো নিজেও বুঝতে পেরেছিলেন তার সঙ্গীতের সম্মোহনী শক্তি কতটা, এবং যে শ্রোতারা তার গানের একটি কথাও বুঝতে পারছে না তবু তাদের মনের উপর তা কত বিরাট প্রভাব বিস্তার করছে। শ্রোতারা তার গানের বিষয়বস্তু বুঝতে পারছিলেন না, কিন্তু তারপরেও নুসরাতের গানের অভিব্যক্তি আর সৌন্দর্য তাদেরকে এক অন্য জগতে নিয়ে গিয়েছিল। লোকেরা মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল। তারা কেউ যেন নড়তে পারছিলেন না। নুসরাতের গাইবার কথা 1.5 ঘন্টা, কিন্তু আপনি বিশ্বাস করবেন না, তিনি যখন গান শেষ করলেন তখন ভোর 5টা। দিনের আলো ফুটতে শুরু করেছে। তার কণ্ঠের সৌন্দর্য ছিল বিস্ময়কর। একদিকে তা ছিল যেমন আবেগময় আর নরম, অন্যদিকে তেমনি অবিশ্বাস্য রকমের জোরালো আর উচ্ছল। কিছু দিনের মধ্যেই সারা পৃথিবী জুড়ে নুসরাত ফতে আলী খানের অনুষ্ঠান হতে লাগলো। আমি একাধিকবার তার সঙ্গে নানা দেশে সফরে গিয়েছি, কয়েকবার জাপানেও গেছি। জাপানে তার ভক্তের সংখ্যা ছিল বিরাট। জাপানে নুসরাতের গান শুনতে যারা আসতেন তাদের মধ্যে অনেকেই ছিল তরুণ, যাকে বলে টিনেজার। আমি তাদের জিজ্ঞেস করেছিলাম, তোমরা কি গানের কথার অর্থ বুঝতে পারছো? তারা বলতো, না, আমরা একটা কথাও বুঝতে পারিনি, কিন্তু তিনি যাই গাইছিলেন তা আমাদের হৃদয়কে ছুঁয়ে যাচ্ছিল, আমাদের হৃদয়ে পৌঁছে যাচ্ছিল। জাপানের লোকেরা তাকে তুলনা করত বুদ্ধের সাথে। দুনিয়া জোড়া খ্যাতির মধ্যে নুসরাত ফাতে আলী খান হলিউডের ছবিতেও গান গিয়েছিলেন। ভারতীয় এক প্রযোজকের সাথে মিলে তিনি কাওয়ালি নিয়ে নিরীক্ষাধর্মী কিছু কাজেও হাত দিলেন। তিনি কাওয়ালির সাথে পাশ্চাত্য সঙ্গীতের মিশ্রণ ঘটালেন। এর মধ্যে তার বিখ্যাত অ্যালবাম হচ্ছে গিটারিস্ট মাইকেল ব্রুকের সাথে। কেউ কেউ মনে করেন এর ফলে কাওয়ালি এক নতুন জীবন পেয়েছে, এক নতুন ধারার সৃষ্টি হয়েছে। তরুণ প্রজন্মের শ্রোতাদের কাছে বিশাল জনপ্রিয়তা পেয়েছে কেবলমাত্র নুসরাত ফাতে আলী খানের জন্য। তবে তিনি ঐতিহ্যের পথ ছেড়ে দেননি। ধ্রুপদী কাওয়ালি ছিল তার প্রথম পছন্দ, কিন্তু তিনি নতুন কিছু করার প্রয়োজন মেনে নিয়েছিলেন। তিনি বলতেন, নিরীক্ষার প্রয়োজন আছে, ভবিষ্যতের জন্যই এটা দরকার। নুসরাত মনে করতেন সঙ্গীতকেও সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে হয়, এবং নিরীক্ষামূলক কাজ তিনি খুব ভালোবাসতেন। হয়তো অনেক গোড়াপন্থী মনে করতে পারেন যে এসব নিরীক্ষা একেবারে ঐতিহ্য বিরোধী, কিন্তু যারা নতুন কিছু করার পক্ষে তাদের কাছে মনে হয়েছিল এ এক অভিনব সৃষ্টিশীল জিনিস। আমার মনে হয়েছিল নুসরাত ব্যাপারটা উপভোগ করতেন এবং তার সঙ্গীতকে একটা ভিন্ন কাঠামোর মধ্যে ফেলে নতুন কিছু সৃষ্টি করার এই প্রক্রিয়ার সাথে তিনি পুরোপুরি একাত্ম ছিলেন। কিন্তু নুসরাতের জীবনযাত্রার প্রভাব তার শরীরের উপর পড়তে শুরু করেছিল। তার ওজন খুব বেশি বেড়ে যায়, স্বাস্থ্যগত নানা সমস্যা দেখা যায়। 1997 সাল, মাত্র 48 বছর বয়সে তিনি মারা যান। তার মৃত্যুর পর শুধু যে পাকিস্তানের মানুষ শোকাহত হয়েছিল তা নয়, পৃথিবীর নানা দেশের মানুষ তার বিদায়ে শূন্যতাকে অনুভব করেছিলেন। নুসরাত ফাতে আলী খানের গান আজও সারা বিশ্বে জনপ্রিয়। এটা দেখে অবাক লাগতো যে তিনি ছিলেন খুবই শান্ত এবং গম্ভীর প্রকৃতির মানুষ। তার মধ্যে সবসময় একটা স্থির এবং নিজের মধ্যে মগ্ন হয়ে থাকার ভাব দেখতে পেতাম। আমার মনে হয় গান গাওয়াটাই ছিল তার জীবনের সব কিছু, এবং এর মধ্য দিয়ে তার ভেতরের শক্তি অভিব্যক্তির বহিঃপ্রকাশ করত, যা তার সামনে থাকা শ্রোতাদের সম্মোহিত করে ফেলতে পারত। আমার অফিসে এসে তিনি বসতেন একটা বিশেষ চেয়ারে। সেখানে তিনি ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও কথা বলতেন খুবই কম। অনেক সময়ে তাকে দেখতাম আঙুলে কিছু একটা গুনছেন, আর তখনই আমি বুঝতে পারতাম তিনি নতুন কোনো একটা সুর রচনা করছেন। মোহাম্মদ আইয়ুবের কথায় নুসরাত ফাতে আলী খান যেখানেই যেতেন সুফিদের গান গাইতেন, যে গানের মূল মর্ম হচ্ছে ভালোবাসা, মঙ্গল কামনা, সহমর্মিতা, যা থেকে এখনো মানুষের অনেক কিছু পাবার আছে। বিশেষ করে যখন পৃথিবী মেতে উঠেছে ধ্বংসযজ্ঞে, গাজা, ইউক্রেন, আফগানিস্তান, পাকিস্তান সহ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে একের পর এক যুদ্ধ কিংবা বিগ্রহ, যেখানে ধর্মের নামে চলছে ব্যবসা।
সেখানে নুসরাত ফাতে আলী খান, একজন নুসরাত ফাতে আলী খানের গান দাঁড়িয়ে যেতে পারে মানুষের কথা বলতে, শান্তির কথা বলতে, সুফিবাদের কথা বলতে। মানুষকে নিয়ে যেতে পারে সে এক অপূর্ব আখ্যানের দিকে, যে আখ্যানের স্বপ্নেই গড়ে উঠেছিল এই পৃথিবী। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।